আচ্ছা, বিচিত্রা ভবনে যাওয়ার আগে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পুরোপুরি কাঠের তৈরি, ঠিক আছে। এখান থেকে পুরো দুর্গা দালানটা কত সুন্দর লাগছে একবার দেখুন। এই ফ্রেমে দেখতে পাচ্ছেন গুরুদেব পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খাবার খাচ্ছেন। আজকে যার মন্দিরে যাচ্ছি তাকে যদি সাহিত্যের ভগবান বলা হয় তাহলে কিন্তু কোনো অংশে ভুল হবে না। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু একদম অন্যরকম আলাদা একটা মন্দিরে যাচ্ছি। আজকে যার মন্দিরে যাচ্ছি তাকে যদি সাহিত্যের ভগবান বলা হয় তাহলে কিন্তু কোনো অংশে ভুল হবে না। আমাদের প্রত্যেকটা ইমোশন, যেমন রাগ, কান্না, হাসি, সুখ, দুঃখ, সব কিছুর ওপর কিছু না কিছু তিনি লিখে গেছেন। তিনি আর কেউ নন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমি চলে যাচ্ছি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। আর আজকে আমি আপনাদের দেখাবো ঠাকুরবাড়ির অন্দরমহল। 25শে বৈশাখ ঠাকুরবাড়ির অন্দরমহলে এরা ঢুকতে দেয় উইদাউট এনি এন্ট্রি ফিস। ছবিও তুলতে দেয়, কোনো নিষেধাজ্ঞা থাকে না। তো এটা একটা বড় সুবিধা। তো চলুন সেখানে যাই, সেখানে গিয়ে সমস্ত কথা হচ্ছে। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাগে। তো চলুন শুরু করা যাক। না তো চলুন রওনা দেওয়া যাক ঠাকুরবাড়ির অন্দরমহলে। আমি এখন দাঁড়িয়ে আছি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে। এই 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা 10 মিনিট মতন হাঁটতে হবে, তাহলেই পড়বে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আগের বছর যখন এসেছিলাম তখন তুমুল বৃষ্টি হচ্ছিল, আর এবছর কিন্তু প্রচুর রোদ্দুর, কিন্তু তেমন গরম নেই। তো চলুন চলেই এসছি প্রায়। আচ্ছা, যাওয়ার পথে অর্থাৎ মেট্রো থেকে বেরিয়ে 2 মিনিটের হাঁটা পথে এবং একটা 8 বিশিষ্ট মন্দির পড়বে। এটা হলো একটা শিব মন্দির। তো এই মন্দিরটাকে আপনি ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত করতে পারেন। দেখতে পাচ্ছেন। তো এই মন্দিরকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা, মেট্রো থেকে বেরিয়ে 5 মিনিটের হাঁটা পথে আপনি পেয়ে যাবেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির এই বিখ্যাত তোরণটি। দেখতে পাচ্ছেন, চলুন সামনের থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো সেই বিখ্যাত তোরণ, উপরে লেখা রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই তোরণের নিচ দিয়ে সামনে 5 মিনিট মতো আপনাকে হাঁটতে হবে। এবার কিন্তু আস্তে আস্তে রাস্তায় ভিড়টা বাড়ছে। এতক্ষণ কিন্তু রাস্তায় পুরো শুনশান ছিল। এটা সোজা, হ্যাঁ। তো এতক্ষণ কিন্তু রাস্তা পুরো শুনশান ছিল। যেই এই তোরণটা পাস করলাম, রাস্তা পুরো কিন্তু একদম ভিড় ততই বাড়ছে, ঠিক আছে। আরও একটা কথা আপনাদের জানিয়ে দিই, এই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িটা কিন্তু রবীন্দ্র ভারতী ক্যাম্পাসের মধ্যেই, ঠিক আছে। বাকি ইনফরমেশনগুলো আমি আস্তে আস্তে আপনাদের দিয়ে দেবো। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যে তোরণ, সেই তোরণ থেকে মাত্র 5 মিনিটে হাঁটা পথে চলে আসলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর এর ভিতরে কিন্তু মিউজিয়ামটা আছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন সামনে তোরণটা রয়েছে, মানে ইউনিভার্সিটির তোরণ, আর লেখা রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, নিচে লেখা রয়েছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। 18 শতকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ শ্রী দ্বারকানাথ ঠাকুর এই ঠাকুরবাড়ি নির্মাণ করেছিলেন। বিশ্বকবি এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন ও এই বাড়িতেই 7ই আগস্ট 1941 সালে দেহত্যাগ করেছিলেন। বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হিসাবে ব্যবহার করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা বা ভারতবর্ষ নয়, সমগ্র এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তিত্ব যিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল জয় করেছিলেন। আমি এই গেটটা দিয়ে প্রবেশ করলাম, করে সামনের দিকেই রয়েছে মিউজিয়াম। কিন্তু আপনারা যদি অন্য টাইমে আসেন তাহলে কিন্তু টিকিট কাটতে হবে মিউজিয়ামে প্রবেশ করতে গেলে, আর টিকিট কাউন্টারটা ওই সাইডে রয়েছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। আগের বছর কিন্তু এই জায়গাটায় বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করা হয়েছিল আর অনুষ্ঠান হচ্ছিল। আর মাঝখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি, সবাই মালা চড়াচ্ছেন। আগের বছর ঠিক এই মাঠটাতে অনুষ্ঠানটা হয়েছিল প্যান্ডেল করে, আর এবছর হচ্ছে ডান পাশে এই পাশের জায়গাটায়। এই যে ডান পাশে অনুষ্ঠানটা হচ্ছে এবছর। তো এটা অ্যাকচুয়ালি ভালো করেছে, নাহলে যা গরম।
এখানে ইউনিভার্সিটির সমস্ত শিক্ষকরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তারা এই অনুষ্ঠানটা পরিবেশন করছেন। আচ্ছা, আমি এই দিক দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করে এই যেখানটায় আমি দেখালাম যে অনুষ্ঠানটা হচ্ছে তার সামনেই রয়েছে অফিস ঘর। আপনারা অন্যদিন আসলে এখান থেকে কুপনটা কাটতে পারেন। আচ্ছা, আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যেমন এই মিউজিয়ামটা সোমবার দিন কিন্তু বন্ধ থাকে, বাকি মঙ্গল থেকে রবিবার খোলা থাকে। সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। আর টিকিট মূল্য আছে পার হেড 20 টাকা করে। যদি আপনারা ফটো তুলতে চান সেক্ষেত্রে 50 টাকা এক্সট্রা দিতে হবে, তাও রুমের ভিতরে না, বাইরের থেকে। এটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মেন মিউজিয়াম। আর নিচে মানে এই যে পথটা দেখছেন, এখান দিয়ে গেলে দেখতে পারবেন ঠাকুর দালান। পরে দেখাচ্ছি সেটা, কিন্তু আগে চলুন বাঁ দিক দিয়ে ওঠা যাক, উঠে উপরে মিউজিয়ামটা একবার ঘুরে আসা যাক। গুরুদেব বা কবিগুরু আমার কাছে শুধুমাত্র সাহিত্যের জন্যই মহান নয়, মহান শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য। সে কথা না হয় অন্য একদিন বলা যাবে। আপাতত চলুন মিউজিয়ামে প্রবেশ করা যাক। 25শে বৈশাখের দিন আপনাদের কোনো এন্ট্রি ফিস দিতে হয় না, বিনামূল্যে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। আর ফটো তোলার ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা থাকে না। ভিডিওগ্রাফি যেটা দেখতে পারবেন সেটি আমি পারমিশন নিয়েই করেছি। উপরে উঠেই বাঁদিকে চোখে পড়বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনকালের একটি বিশাল বড় ছবি। তার পাশের ঘরেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানান বিরল ছবি, যেগুলি আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। এই ফ্রেমে দেখতে পাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খেতে বসেছেন। এবার চলুন যাওয়া যাক বিচিত্রা ভবনে। বিচিত্রা ভবনে এমন মূল্যবান জিনিস আছে যেগুলি যদি আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে যান আপনার মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, বিচিত্রা ভবনে যাওয়ার আগে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পুরোপুরি কাঠের তৈরি, ঠিক আছে? আর এই যে আর্কিটেকচার বাড়ি সেটা কিন্তু একদমই ইউনিক। এবার চলুন যাওয়া যাক কবিগুরুর স্টাডি রুমে। এই কক্ষেই হয়তো কবিগুরু নানান কবিতা, কাব্য ইত্যাদি লিখতেন। এই কক্ষে আসলে আপনি 100 বছর পিছিয়ে অতীতে চলে যাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রুমে ঢুকেই ডান পাশে আছে একটি ড্রেসিং টেবিল, বাঁ পাশে রাখা আছে একটি বইয়ের থাকা, যার মধ্যে রয়েছে অজস্র বই। রয়েছে একটি আলমারি, আর সেই আলমারিতে থাকা কবিগুরুর নিজের হাতের তৈরি শিল্প নিদর্শন আপনাকে মুগ্ধ করবেই। রয়েছে কেদারা, যেখানে বসেই হয়তো তিনি ইতিহাস রচনা করেছিলেন। কেদারার পিছনের দেওয়ালে তাকালে বিশ্বের মহান বিজ্ঞান ও সাহিত্যের মেলবন্ধনের একটি চিত্র আপনার নজর অবশ্যই কাড়বে। বিচিত্রা ভবনে আরও 2টি কক্ষ দর্শকদের জন্য উন্মুক্ত। একটি দীনেন্দ্রনাথ ঠাকুরের কক্ষ, আর একটি মৃণালিনী দেবীর কক্ষ। দীনেন্দ্রনাথ ঠাকুরের কক্ষে আপনি নানান ছবি ও চিত্রের সম্মুখীন হবেন। ঘরের মাঝামাঝি অংশে রয়েছে শ্রী দীনেন্দ্রনাথ ঠাকুরের একটি বিশাল বড় ছবি। শ্রী দীনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতি ও রবীন্দ্রসঙ্গীতের প্রধান স্বরলিপিকার। এই কক্ষে সঙ্গীতজ্ঞ দীনেন্দ্রনাথ ঠাকুর ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথোপকথন খুঁজে পাবেন। তবে সবথেকে বেশি নজর কাড়বে মজলিসি দীনেন্দ্রনাথ ঠাকুর নামে এই আর্টিকেলটি। চায়ের আড্ডা বাঙালিদের যে বংশ পরম্পরায় বা যুগ যুগ ধরে চলে আসছে তা এই আর্টিকেলটি পড়লেই বুঝতে পারবেন। এবার আসি মৃণালিনী দেবীর কক্ষে। এই কক্ষটিও নানান ছবি ও তথ্যে ভরপুর। মাঝামাঝি অংশে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও তার স্ত্রী মৃণালিনী দেবীর ছবি। ছবির সামনে রয়েছে একটি ড্রেসিং টেবিল। বিচিত্রা ভবনের সমস্ত কিছু যদি একটা ভিডিওতে দেখাতে যাই তাহলে হয়তো ভিডিওটা 1 ঘন্টারও বেশি বড় হয়ে যাবে। তাই মূল্যবান কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তেমনই এক মূল্যবান তথ্য জানতে পারলাম বিচিত্রা ভবনে এসে। যেমন কবিগুরুর প্রথম দিকের গানগুলি সুর দিয়েছিলেন অবন ঠাকুর বা অবনীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু 70 বছর বয়সে বড় করে জন্মদিন পালন করা হয়েছিল। সভা সমিতি, সম্ভাষণ, মানপত্র, মাল্যদান, এলাহি আয়োজন করা হয়েছিল। সেই থেকে নাম দেওয়া হয়েছিল রবীন্দ্র জয়ন্তী।
কবিগুরুরও ইচ্ছা ছিল অবন ঠাকুরের যখন 70 বছর হবে তখন তাকেও যেন দেশবাসী এই একই সম্মান দেন। কাকা ভাইপোর মধ্যে এমন মধুর স্নেহের সম্পর্ক বিচিত্রা ভবনে না আসলে জানতেই পারতাম না। আচ্ছা, এখানে একটা চার্ট করা আছে, সেখানে লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কবে কবে কোন কোন দেশে গিয়েছিলেন, সেই দেশের নাম আর তার পাশে সালটা লেখা রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল এসরাজ, যেটি অবনীন্দ্রনাথ ঠাকুর বাজাতেন এবং তার কাকা অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও শোনাতেন। উপরের দিকে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি রয়েছে এই এসরাজটা হাতে নিয়ে। বিচিত্রা ভবন থেকে বেরিয়ে এবার যাব পাশের এই রেড বিল্ডিংয়ে। এখানে কিন্তু দুটো কক্ষ আছে, সেই কক্ষে কি আছে দেখা যাক। এখানে একটি কক্ষে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর যে বস্ত্রগুলি পরিধান করতেন, সেই বস্ত্রগুলি এখানে একটা আলমারির মধ্যে রাখা রয়েছে। এত বছর পরেও যে এই বস্ত্রগুলো একইভাবে রয়েছে, এটি একটি সত্যি আশ্চর্যের বিষয়। এবার চলে আসলাম সেই কক্ষে যে কক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। আর দেখতে পাচ্ছেন সামনেই একটি খাট রাখা রয়েছে। আর এই ঘরের একটা বড় বিশেষত্ব হলো যে দুপাশে এরকম বড় বড় দরজা রয়েছে। ডান দিকে রয়েছে 3টি দরজা এবং বাঁ দিকে 3টি দরজা। তারপরের কক্ষটি হলো সেই কক্ষ যেই কক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেহত্যাগ করেছিলেন। তো এই ঘরে এরকম মালা দিয়ে সাজানো রয়েছে। এবার আসা যাক জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রধান আকর্ষণ, সেটি হলো ঠাকুর দালান বা দুর্গা দালান। বাড়ির দোতলা থেকে এই যে ঠাকুর দালানটা জাস্ট অপরূপ সুন্দর লাগছে। আচ্ছা, এই যে করিডোরগুলো দেখতে পাচ্ছেন, এখানে নানান ছবি মানে ফটো ফ্রেম রয়েছে। আর ফটো ফ্রেমের মধ্যে ছবি সমেত নানান তথ্য দেওয়া আছে। আপনারা আসলে অবশ্যই এগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ঠাকুরবাড়ির বংশতালিকা বা ফ্যামিলি ট্রি। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ঠাকুরবাড়ির সমস্ত সদস্যদের নাম লেখা আছে। এবার বাইরে বেরোনোর পালা। বাইরে বেরোনোর সময় বাড়ির আর্কিটেকচার দেখে আমি প্রতি মুহূর্তে অবাক হচ্ছিলাম। মনে হচ্ছিল উত্তর কলকাতার সমস্ত নস্টালজিক অলিগলি এই ঠাকুরবাড়িতে আবদ্ধ। ঠাকুরবাড়ির প্রতিটি ইটে, জানালায়, করিডোরে জড়িয়ে রয়েছে ইতিহাস। এইটুকু পথ ঘুরতেই সময় লাগলো 1 ঘন্টা। যদি পুরো বাড়িটি এক্সপ্লোর করতে যাই তাহলে গোটা একটা দিন সময় লাগবে। আজকের দিনে আমাদের আগে বা পরের প্রজন্ম বাড়ি থেকে না বের হলে হয়তো নিঃশ্বাসই নিতে পারবে না। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যজীবন কেটেছে বাড়ির এই অজস্র করিডোর, অজস্র ঘরের চার দেওয়াল ও বাড়ির ভৃত্যদের মধ্যে। তাই হয়তো তিনি বলেছেন এ যেন এক ভৃত্যরাজক তন্ত্র। তো এই হলো মিউজিয়াম, আগেই আপনাদের দেখালাম। তো মিউজিয়ামটা কিন্তু বিশাল বড়, সবকটা ঘর কিন্তু খোলা হয় না, কিছু ঘর খোলা হয়। দেখতে পাচ্ছেন বাঁ সাইডে যে কটা ঘর রয়েছে এ কটা কিন্তু খোলা হয়েছে, আর এ পাশে টোটালি বন্ধ। তো সামনেই রয়েছে ঠাকুর দালানের এই গেটটা, মহর্ষি ভবন। তো চলুন প্রবেশ করা যাক। এখান থেকে দুর্গা দালানটা কত সুন্দর লাগছে একবার দেখুন। সামনেই রয়েছে দুর্গা দালান, আর এখানে অনেক চেয়ার পাতা রয়েছে। একটু পরে হয়তো বা বিকেলবেলার দিকে একটা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। আচ্ছা, সত্যি কথা বলতে এই যে মিউজিয়ামটা এটা কিন্তু বিশাল বড়, আর প্রচুর সংখ্যক ঘর আছে। প্রত্যেকটা ঘরে কিন্তু ঢুকতে দেয় না, তাও যে কটা ঘরে ঢুকতে দেয় যদি আপনারা ঠিকভাবে দেখেন তাহলে 1 ঘন্টার উপর সময় লেগে যাবে। আমার যেমন 1.5 ঘন্টা সময় লাগলো, কারণ প্রত্যেকটা জিনিস আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। আর আপনি যখন জিনিসগুলো পড়া শুরু করবেন আপনাদের নিজেদেরও খুব ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও ঠাকুরবাড়ির অন্দরমহল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।